আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি সাবরিনা শান্তি, শিমুল মেমোরিয়াল নসরাত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দেখো, আজকে তোমাদের সার্বিক আলোচনা হবে। আমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাসে যতটুকু ছিল সেটা নিয়ে আমরা একটা ওভারঅল আলোচনা করব। যে ইতিমধ্যে আমরা রিভিশন ক্লাসগুলো শেষ করে ফেলেছি, সামনে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। তো তার আগে আমরা কি করছি, আমরা জিনিসগুলো একটু রিভিউ করে নিচ্ছি যে আমাদের প্রশ্নের মান কেমন হবে, প্রশ্নের ধরন কেমন হবে, প্লাস হচ্ছে কি ধরনের প্রশ্ন ছোট ছোট আসতে পারে, সে সবকিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরুতেই দেখে নিই আলোচ্য বিষয়সূচিতে কি কি রয়েছে। প্রথমে কি রয়েছে, সিলেবাস সম্পর্কে আলোচনা, প্রশ্নের ধরন, মান বন্টন, উত্তর লেখার পদ্ধতি, আর রয়েছে কি প্রশ্ন ব্যাংক। দেখো, সিলেবাসে আমাদের এই দ্বিতীয় সাময়িকে কোন কোন অধ্যায় রয়েছে সেটা আগে আমরা দেখে নিই। প্রথম অধ্যায় রয়েছে আমাদের পরিবেশ, দ্বিতীয় অধ্যায় রয়েছে পরিবেশ দূষণ, অধ্যায় নবমে রয়েছে আমাদের জীবনের প্রযুক্তি, অধ্যায় দশমে রয়েছে আমাদের জীবনের তথ্য, অধ্যায় 11তে রয়েছে আবহাওয়া ও জলবায়ু, অধ্যায় 12তে রয়েছে জলবায়ু পরিবর্তন, অধ্যায় 13তে রয়েছে প্রাকৃতিক সম্পদ, আর অধ্যায় 14তে রয়েছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমাদের মোট 8টা অধ্যায় রয়েছে। এই 8টা অধ্যায়ের ইতিমধ্যে রিভিশন ক্লাস হয়ে গেছে। এখন শুরুতে আমরা দেখে নিই প্রশ্নের ধরন আসলে কেমন হয় এবং মানদণ্ডগুলো কেমন। দেখো, 1 নম্বরে আমাদের কি থাকে, 1 নম্বরে আমাদের থাকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তাই না? কয়টা থাকে? 15টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটার মান হচ্ছে 2। আমার 15টা প্রশ্ন থাকে, আমাকে 15টা প্রশ্নই কি করতে হবে, লিখতে হবে। এখানে কিন্তু কোনো অপশন থাকে না যে আমি 10টা লিখবো বা বাড়তি দেওয়া থাকবে সেখান থেকে লিখবো। তাহলে দেখো, এখানে 15 দ্বিগুণে 30 হয়ে গেল। এরপর 2 নম্বর আইটেমে রয়েছে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ বসিয়ে কি করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে দেখো 14টি প্রশ্ন থাকবে, এর মধ্যে যে কোনো 12টি দিতে হবে। কয়টি দিতে হবে? যে কোনো 12টি। আর প্রত্যেকটার মান কত? প্রত্যেকটার মান 1। তাহলে এখানে কত গেল? এখানে আমরা গেল 12 নাম্বার। এরপর আমাদের রয়েছে 3 নম্বর আইটেমে মিলকরণ। মিলকরণ আমার বাম আর ডান দুই অংশে মিলকরণ থাকে। তো বাম ডান মিলিয়ে আমাকে লিখতে হয়। সেখানে দেখা যায় যে আমার হচ্ছে বাম সাইডে 5টাই থাকবে, কিন্তু ডান অংশ যেটা সেখানে 7টা অপশন থাকবে। সেখান থেকে মিলিয়ে আমাকে কি করতে হবে, ওই 5টার জন্য সিলেক্ট করে মিলকরণটা করতে হবে। তাহলে মিলকরণের রয়েছে কত? প্রত্যেকটার জন্য 2 মার্কস, তার মানে 5 দুগুণ 10। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে কাঠামোবদ্ধ প্রশ্ন বা অনেকটা সৃজনশীল প্রশ্ন বলা যায়। এই প্রশ্নগুলো কেমন হয়, একেবারে এক লাইনের হবে না, দেখা যাবে কি, দেখা যাবে খন্ডে খন্ডে বিভক্ত থাকবে। হয়তো দেখা যাচ্ছে একটা প্রশ্নের মধ্যে আমার 2-3টা ছোট ছোট প্রশ্ন থাকতে পারে। তো এখানে দেখো 10টা প্রশ্ন থাকবে, এর মধ্যে কয়টি দিতে হবে? এর মধ্যে আমাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 6। তাহলে আমি বললাম এক বা একাধিক প্রশ্ন থাকতে পারে। মনে করো হয়তো সংজ্ঞা রয়েছে, সংজ্ঞার সাথে হয়তো কোনো একটা জিনিসের বৈশিষ্ট্য চাইলো, আবার দেখা যেতে পারে যে 3টা খণ্ডে এরকম করে বিভক্ত থাকতে পারে। তো এইভাবে আমরা দেখলাম মোট আমাদের কয়টা প্রশ্ন থাকবে, মোট আমাদের থাকবে 4টা প্রশ্ন। এখন দেখো, এই যে আমাদের প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোর আমরা উত্তর কিভাবে লিখবো। তো 1 নম্বর আইটেমে আমরা কি দেখছি, যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে আমি প্রথমেই দেখো লিখেছি যে সম্পূর্ণ বাক্য লিখতে হবে। সম্পূর্ণ বাক্য লিখতে হবে বলতে তোমরা অনেকে করো কি, মনে করো একটা প্রশ্ন থাকলে শুধু উত্তর যেটা সেটাই কি করলে, সেটাই হচ্ছে লিখে ফেললে। মনে করো গ্রিন হাউসের ফলে কি বৃদ্ধি পায়, তোমরা শুধু লিখে ফেলেছি কি তাপমাত্রা বৃদ্ধি পায়। তো বা বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এখানে দেখা যাচ্ছে যে তুমি যে পুরো লাইনটা লিখবে যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা না লিখে তুমি যদি শুধু লেখো যে বৈশ্বিক উষ্ণায়নের ফলে এই অংশটুকু না লিখে শুধু লিখলে তাপমাত্রা বৃদ্ধি পায়, এটা কিন্তু হলো না। যেহেতু তোমার 2 মার্কস রয়েছে এবং কি তোমাকে হচ্ছে সম্পূর্ণ বাক্যটা অবশ্যই তুলতে হবে, শুধুমাত্র যে অংশটুকু উত্তর সেটা তুমি তুলবে না। তোমাকে কি করতে হবে, মার্কস দেখে মাথায় রেখে অবশ্যই সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। তাছাড়া কিন্তু তুমি ফুল মার্কস যেটা আছে সেটা কিন্তু পাবে না। এরপর দেখো উদাহরণ। মনে করো একটা সংজ্ঞা রয়েছে, যেহেতু 2 মার্কস রয়েছে, তো সংজ্ঞাটা তুমি এক লাইনে লিখলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি অবশ্যই কি করতে পারো, উদাহরণ অ্যাড করতে পারো। অনেক যেকোনো একটা সংজ্ঞা দিলে সংজ্ঞার সাথে হয়তো উদাহরণ রয়েছে, অথবা দেখো হয়তো পরিবেশ কি একটা সংজ্ঞা এসেছে, তুমি পরিবেশ কি লিখলে, তারপরে যেহেতু তুমি জানো যে হচ্ছে পরিবেশ হচ্ছে 2 প্রকার, সেই লাইনটাও লিখে যাও যে পরিবেশ 2 প্রকার, প্রাকৃতিক পরিবেশ, মানুষের সৃষ্ট পরিবেশ। তাহলে কি হলো, যেহেতু তোমার 2 মার্কস রয়েছে, প্রশ্নের মানটা অনেক বেশি ভালো হলো এবং তুমি 2 মার্কস যেটা রয়েছে সেটা পুরোটাই ক্যারি করতে পারবে।
এরপর দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে তোমরা যেটা করো, প্রথমেই আমি বলেছি কয়টি লিখতে বলেছে সেটা খেয়াল রাখতে হবে। তোমাদের আমি দেখালাম যে আমাদের 12টি লিখতে বলেছে, কিন্তু আছে 14টি, আর 2টা বাড়তি রয়েছে। এখন তুমি দেখা গেল যে 14টাই লিখে ফেললে, কিন্তু তোমাকে তো বাড়তি লিখতে বলা হয়নি। যেটা লিখেছো, যেটা বলেছে শুধুমাত্র তুমি সেটাই লিখো। বাড়তি লিখলে কি হবে দেখো, হয়তো এমন হয়েছে যে টিচার যখন দেখছে বাড়তি হয়েছে, প্রথম থেকে গুণে তোমার 12টা সিলেক্ট করে নিল, অথচ দেখা যাচ্ছে প্রথম 12টার মধ্যে তোমার 2টা হয়তো ভুল ছিল, অথচ যে 2টা তুমি বাড়তি শেষে লিখেছো সেই 2টা কিন্তু ঠিক ছিল। কিন্তু প্রথম থেকে গুণে যেহেতু 12টা কাউন্ট করা হবে, তোমার লাস্টের 2টা কিন্তু আর কাউন্ট করা হবে না। মাঝখান থেকে কি হলো, তোমার জানা 2টা ছিল, কিন্তু তুমি কি করেছো, তুমি একবারে সিরিয়ালি সব লিখে ফেলেছো বলে তোমার 2টা কিন্তু মার্কস কি হলো, 2 মার্কসটা চলে গেল। এই জন্য তুমি 14টার মধ্যে বেছে বেছে দেখো আসলে কোন 12টা তুমি পারো এবং সঠিক জানো সেটাই করো। আর যখন রিভিশন দিবে অবশ্যই কি করবে, অবশ্যই দেখবে যে যে কয়টি চেয়েছে তুমি সেই কয়টি লিখেছো কিনা। আর দেখো উত্তরের নিচে দাগ দেওয়া। তোমরা অনেকে কি করো, শূন্যস্থান লিখে ফেলো, কিন্তু শূন্যস্থানের নিচে যে একটা আন্ডারলাইন করতে হয় সেটা করো না। তো দেখো আমার হচ্ছে শূন্যস্থান পূরণটাই করছি, শূন্য স্থান পূরণ, ওখানে আমার কিন্তু একটা ড্যাশ চিহ্ন রয়েছে, তো আমি ড্যাশ চিহ্নে যে উত্তরটা বসছে আমি সেটাই লিখছি। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, উত্তর লেখার সময় সেটা নিচে আমাকে আন্ডারলাইন করতে হবে, ইন্ডিকেট করতে হবে যে হ্যাঁ আমার যে বাক্যটা আমি লিখেছি সেটার মধ্যে ওটাই আসলে শূন্যস্থান। তো যদি তুমি এটা না করো, তুমি উত্তর যদি সঠিকও লিখো নিচে আন্ডারলাইন না করো, সেক্ষেত্রে কিন্তু মার্কস পাবে না। এটা গেল শূন্যস্থানের বিষয়। এরপরে দেখো মিলকরণ রয়েছে। মিলকরণে দেখো আমার 2টা অংশ থাকে, আমি বলেছি যে বাম অংশ ডান অংশ 2টা অংশ রয়েছে। তো বাম অংশে যেহেতু 5টা থাকছে, আমার ডান অংশে 7টা থাকছে, তার মানে আমার ওই 5টার জন্য ওই 7টার মধ্যে থেকে 5টা চুজ করে কি করতে হবে, মিলকরণটা লিখতে হবে। এখন দেখো কোনো ক্ষেত্রে যদি এমন হয় তুমি হয়তো লিখেছো যে ক যোগ মনে করো 2 উত্তর হয়েছে, ক যোগ 2 লিখেছো, সেই ক্ষেত্রে আর পরে যে লাইনটা রয়েছে বাক্যটা সম্পূর্ণ করে দেখা গেল যে তুমি বাক্যটা ভুল করে ফেলেছো, কিন্তু তুমি যে ক যোগ 2 লিখেছো ওটা কিন্তু ঠিক আছে, কিন্তু বাক্য লিখতে গিয়ে এনিহাও তুমি ভুল করে ফেলেছো, সেই ক্ষেত্রে যেহেতু 2 মার্কস আছে তুমি কিন্তু 1 মার্কস পাবে, ফুল মার্কসটা পাবে না। তো এই জন্য যখন ডান বাম লিখবে তখন তুমি দেখবে যে তুমি যে যেটার সাথে যেটা যোগ করেছো বাক্যটা আসলে সেভাবে শেষ করেছো কিনা। আমি তোমাদের বোর্ডে একটু দেখাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। মনে করো 3 নম্বরে কি হয়েছে, আমার ক এর সাথে 2 মিলছে, তাহলে আমি কি করব, মনে করো এইদিকে ছিল কি বাম সাইডে যে বাংলাদেশ, আর আমার ডান সাইডে ছিল কি নদীমাতৃক দেশ, দেশ। তাহলে দেখো আমার কিন্তু 2 মার্কস, এটার জন্য এটা ঠিক করলে আমি পাচ্ছি 1 মার্কস, আর আমি যদি এটা ঠিক করি তাহলে পাচ্ছি 1 মার্কস, এই মিলে হচ্ছে আমার কত 2। এখন দেখো এটা তুমি ঠিক লিখেছো, কিন্তু এখানে কি করেছো, ভুল করে এখানে দেখা যাচ্ছে 3 লিখে দিয়েছো। তোমার কিন্তু এই বাক্যটা ঠিক আছে কিন্তু এখানে ভুল, সেক্ষেত্রেও কিন্তু তুমি ফুল মার্কস পাবে না, তোমার এটার জন্য কিন্তু মাইনাস হয়ে যাবে। আবার মনে করো আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে এখানে আমি ঠিক লিখেছি কিন্তু নদীমাতৃক দেশ না লিখে মনে করো শীতল দেশ লিখলাম, তাহলে কিন্তু এটা কি হলো, এটা ভুল হয়ে গেল, কিন্তু প্রথম অংশ ঠিক রয়েছে, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে তুমি 1 মার্কস পাবে। তাই আমাকে কি করতে হবে, আমাকে পুরোটাই খেয়াল রাখতে হবে যে আমি এই অংশটাও ঠিক লিখেছি কিনা আর এই অংশটাও ঠিক লিখেছি কিনা। আশা করি তোমাদের কারো ভুল হবে না। এরপরে দেখো আমি বলেছি বাক্য শুদ্ধভাবে লেখা। অনেক সময় তোমরা কি করো, দেখে দেখে বাম ডান লিখছো কিন্তু বানান ভুল করে ফেলছো। তুমি যে ডান অংশ বা বাম অংশ লিখছো এই শব্দগুলো কিন্তু তুমি মুখস্থ থেকে নিচ্ছ না, তুমি জাস্ট মিল করছো। তাহলে দেখে দেখে যখন লিখছো অবশ্যই তোমার কি করতে হবে, বানান শুদ্ধ হতে হবে। তুমি ডান অংশে দেখা গেল যে অংশটুকু লিখলে সেই অংশটাতে দেখা গেল হয়তো 3টা শব্দ রয়েছে, 2টা বানানে ভুল করলে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমার মার্কসটা কাটা যাবে। তুমি খেয়াল রাখবে যে দেখে দেখে অবশ্যই যেন বানান ভুল না হয়। এরপরে দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে বললাম যে কাঠামোবদ্ধ প্রশ্নে যেহেতু আমার কি সরাসরি একটা থাকতে পারে আবার 2-3টা খণ্ড থাকতে পারে, তো 2-3টা খণ্ড যখন থাকছে তোমরা অনেক সময় করছো কি দেখা যাচ্ছে 2-3টা খণ্ড থাকছে তোমরা খেয়ালই করছো না, হয়তো সংজ্ঞা চেয়েছে তারপরে বলেছে মনে করো যে পানি বাহিত রোগ কিভাবে ছড়ায় একটা প্রশ্ন আছে, তারপরের অংশে রয়েছে যে পানিবাহিত রোগ প্রতিরোধ
করা যায়, কিভাবে গণনা করো। তো তোমরা কি করলে পানি বাহিত লোক কিভাবে ছড়ায় ওটা হয়তো খেয়ালই করলে না, শুধু পরের অংশ লিখে ফেললে, কিন্তু তোমার কিন্তু ওই দুই অংশ মিলে কিন্তু 6 মার্কস। তো এগুলো তোমরা খেয়াল করবে, অনেক সময় দুইটার বেশিও থাকে, তোমরা দেখা যায় যে কোনো একটা অংশ কি করো স্কিপ করে যাও, হয়তো খেয়ালই করোনি। উত্তরটা তুমি যে একবার জানো না তা কিন্তু না, কিন্তু তুমি কি করছো, তুমি মনোযোগ সহকারে প্রশ্নটা দেখছো না। তাই তোমাকে খেয়াল রাখতে হবে যে আমার প্রশ্নে আসলে কয়টা অংশ রয়েছে আর আমি কয়টা অংশে উত্তর লিখেছি। তো তাই তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যে আমার প্রত্যেকটা অংশ ঠিক মতো আমি লিখেছি কিনা এবং যা চেয়েছে আমি তাই লিখেছি কিনা। অনেক সময় অপ্রয়োজনীয় কিছু বাক্য লিখে ফেলো, যেটা কিন্তু শিক্ষকের বিরক্তি সৃষ্টি করে। অপ্রয়োজনীয় বাক্য লেখার কোনো প্রয়োজন নেই, যা চেয়েছে তাই লিখবে। তোমাদের কিন্তু একটা সুবিধা আছে, তোমাদের একবারে খুব ইলাবোরেটলি লেখার মতো প্রশ্ন থাকে না, দেখা যায় সুন্দর ছোট ছোট কণে কণে বিভক্ত থাকে, জাস্ট পয়েন্ট ওয়াইজ কি করা হয়, লিখলে মার্কস পেয়ে যাওয়ার মতো প্রশ্নগুলো থাকে। তাই তোমরা চেষ্টা করবে অপ্রয়োজনীয় জিনিস না লিখে যা চেয়েছে এক্স্যাক্টলি তাই লেখার। তুমি অপ্রয়োজনীয় জিনিস লিখে তুমি পাতা ভরিয়ে ফেললে কিন্তু মার্কস পাবে না, তোমার যথাযথ উত্তর হলে তবে কিন্তু মার্কস পাবে। এই যে আমি যে কথাটা বললাম, মানবন্টন সঠিকভাবে খেয়াল রাখবে, ওই যে কোনটাতে 2 রয়েছে, কোনটাতে 3 রয়েছে, কোনটাতে 1 রয়েছে, মিলে আমার 6 হলো, সেই জিনিসটা খেয়াল রাখবে। বাক্য গঠন ও বানান সম্পর্কটা তোমরা অনেকেই করো কি, বাক্য ঠিক মতো গঠন করতে পারো। তুমি দেখা যাচ্ছে যে লিখছো প্রশ্নের উত্তরটা, কিন্তু প্রশ্ন যেটা লিখেছো বাক্যগুলো দেখা যাচ্ছে সেটা মানে ভাষাগত দিক দিয়ে এবং ব্যাকরণগত দিক দিয়ে কোনো দিক দিয়ে কি হচ্ছে না, কোনো দিক দিয়ে ঠিক হচ্ছে না। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আর বানান অবশ্যই আমাকে ঠিক হতে হবে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে কি দেখা যাচ্ছে মূল উত্তরে যদি বানান ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু তোমার মার্কস কাটা যাবে। তো বড় প্রশ্নের ক্ষেত্রে ঠিক আছে, তোমার হয়তো একটা বানান ভুল হলেই তোমার একবারে মার্কস কেটে যাচ্ছে না, কিন্তু বানান যদি খুব বেশি ভুল হয় তাহলে কিন্তু তোমার মার্কসটা কমে যাবে। আর ভাষাগত দিকটা অবশ্যই খেয়াল রাখবে। বাক্য গঠনের ক্ষেত্রে ভাষাগত দিক এবং বানান এই দুটা দিকে খুবই বেশি মনোযোগী হতে হবে। তাহলে দেখো আমি মোটামুটি তোমাদের উত্তর লেখার পদ্ধতিগুলো বলে দিলাম, তোমরা আশা করি এই জিনিসগুলো ফলো করবে এবং এই জিনিসগুলো যদি ফলো করো তাহলে তোমার জানা তথ্য থেকেও যদি উত্তর লিখো তাহলে কিন্তু উত্তরগুলো তোমার ভুল হবে না এবং অবশ্যই কি হবে, অবশ্যই ফুল মার্কস পাবে। এখন দেখো আমি এখানে কিছু প্রশ্ন রেখেছি তোমাদের দেখাবো। এই যে প্রশ্নগুলো রেখেছি এক্স্যাক্টলি যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বা এই প্রশ্নগুলোই যে আমরা তোমাদের সিআর করে হাইলাইট করছি তা কিন্তু না, জাস্ট কিছু কি করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দেখাচ্ছি যে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি তোমাদের আসতে পারে এবং কিভাবে উত্তর করতে হবে সেগুলো আমি দেখিয়েছি। প্রথমে দেখো, প্রথমে কি রয়েছে, পরাগায়নের ফলে উদ্ভিদের কি সৃষ্টি হয়। তাহলে কি তুমি এই যে এখানে উত্তর হবে বীজ, শুধু বীজ লিখবে তা লিখবে না, তাহলে কিন্তু 2 মার্কস তুমি পাবে না। তোমাকে কি করতে হবে, সম্পূর্ণ বাক্যটাই লিখতে হবে। তাহলে তোমাকে কি লিখতে হবে, পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। আমি বীজটা দেখো আমি এখানে হাইলাইট করে দিয়েছি, কারণ এটাই হচ্ছে মূল উত্তর। তবে অবশ্যই তোমাকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, আমি বারবার বলছি। অনেকেই তোমরা কি করো, সম্পূর্ণ বাক্যে লিখো না, শুধু এক্সাক্ট যে শব্দটা সেটাই লিখে রাখো। এরপরে দেখো রয়েছে কি, পরিবেশ সংরক্ষণ কি। তাহলে আমি পরিবেশ সংরক্ষণ কি যখন লিখবো তখন আমাকে কিন্তু এই সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে যে প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে কি পরিবেশ সংরক্ষণ। তাহলে আমরা কি দেখলাম, 2 নম্বর প্রশ্নে আমাদের কি ছিল, যে পরিবেশ সংরক্ষণ কি, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই পরিবেশ সংরক্ষণ। এরপরে আমরা দেখি 3 নম্বরে কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় কি থেকে। তাহলে খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু হয় কি থেকে, আমরা উত্তরটা দেখে নিই, সবুজ উদ্ভিদ থেকে। আমি তোমাদের এখানে উত্তর যেটা সেটা কিন্তু হাইলাইট করে দিয়েছি। এরপর দেখো 4 নম্বরে রয়েছে, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি। তাহলে দেখো এখানেও আমি উত্তরটা কি করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি, যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার। তো এই যে দেখো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, শুধু এতটুকু না লিখে কিন্তু আমাকে পুরোটাই লিখতে হবে, এই জন্য আমি উত্তরে কিন্তু পুরোটা লিখে দিয়েছি। এরপরে দেখো, এরপরে রয়েছে কি, আইসিটি এর পূর্ণরূপ কি। এটা কিন্তু দেখো ইংলিশ ফর্মেও থাকে, অনেক সময় কি থাকে বাংলা ফর্মেও থাকে। তাহলে দেখো আইসিটি এর পূর্ণ ফর্ম যখন আমি লিখবো তখন আমাকে লিখতে হবে কি, এই যে আইসিটি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আর ব্র্যাকেটে দেখো আমি যদি বাংলায় থাকে সেই ক্ষেত্রে লিখে দিয়েছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমি আইসিটি এর পূর্ণরূপ কি বললাম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি।
অবশ্যই যখন কোনো কিছু ফুল ফর্ম লিখবে, ইংলিশে যদি লিখে থাকো সেক্ষেত্রেও কিন্তু কি করতে হবে, তোমাকে বানানটা শুদ্ধভাবে লিখতে হবে। যদি তোমার বানান ভুল হয় তোমার কিন্তু মার্কসটা চলে যাবে। দেখা যাচ্ছে যে তুমি ইনফরমেশন বানান ভুল করেছো অথবা কমিউনিকেশন বানান ভুল করেছো, তুমি কিন্তু ফুল মার্কস পাবে না। তাই তোমরা যখন কোনো কিছু ফুল ফর্ম লিখবে বানানটা ঠিক রাখবে। এরপরে দেখো 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে জৈব প্রযুক্তি কি। তাহলে দেখো জৈব প্রযুক্তি কি, মানব কল্যাণের নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হলো জৈব প্রযুক্তি। তাহলে দেখো এখানে একটা কথা আছে জীবের ব্যবহার, এই টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার কৌশল দুটি কি কি। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে দুটি কৌশল, তার মানে তুমি যখন উত্তর লিখতে যাবে অবশ্যই তোমাকে কি করতে হবে, দুটি লিখতে হবে। তোমার বাড়তি লেখার কোনো প্রয়োজন নেই। আমি আগে বলেছি যা চাইবে তাই লিখবে, অপ্রয়োজনীয় বাক্য লিখবে না। তাহলে দেখো এখানে দুইটা দেওয়া আছে কৌশল দুইটা, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমানো, আরেকটা কি রয়েছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো। এরপর আমরা দেখে নিই 8 নম্বরে কি রয়েছে। 8 নম্বরে দেখো রয়েছে কি জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়। তো এটা দেখো জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়, আমি যখন বলবো যে মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে জনসংখ্যা নির্ণয় করা যায়, তারপরেও আমি জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়, এরপরেও দেখো আমাকে কিন্তু এটা দেখিয়ে দিতে হবে। 2 মার্কস রয়েছে যে জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। এরপরে দেখো রয়েছে আবহাওয়ার উপাদানগুলো কি কি। যেহেতু কি কি বলেছে আমাকে উল্লেখ করে দেয়নি, তো সেক্ষেত্রে আমার 2 মার্কস রয়েছে, আমি কিন্তু অনেক কয়টা লিখতেই পারি। তো দেখো সেখানে কি লিখবে, বায়ুর তাপমাত্রা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ। এরপরে দেখো 10 নম্বরে কি রয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডল কিসের ন্যায় কাজ করে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল কিসের ন্যায় কাজ করে, গ্রিন হাউসের ন্যায় কাজ করে। আমি গ্রিন হাউসটা এখানে হাইলাইট করে দিয়েছি। তাহলে কিসের ন্যায় কাজ করে, গ্রিন হাউসের ন্যায়। এরপরে আমরা দেখে নিই 11 নম্বরে কি রয়েছে। 11 নম্বরে দেখো রয়েছে বর্তমান পৃথিবীতে কত কোটি লোক বাস করে। তো তোমাদের বইয়ে যেহেতু দেয়া আছে যে দেখলাম কি যে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বাস করে। যেহেতু বইয়ে 700 কোটি দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই 700 কোটিটাই লিখবে। এরপরে দেখো গ্যাস কি ধরনের সম্পদ। আমরা অনবায়নযোগ্য পড়েছি, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ পড়েছি। তো সেখান থেকে দেখো গ্যাস তাহলে কি, গ্যাস হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এরপর দেখো সৌর প্যানেল কাকে বলে। তাহলে সৌর প্যানেল কাকে বলে, দেখো সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরকারী যন্ত্রকে সৌর প্যানেল বলে। এরপরে দেখো রয়েছে কি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি। তাহলে দেখো জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। কিসের পরিমাণ বৃদ্ধি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি। এরপরে দেখো আমাদের 15 নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে কি বলে। তাহলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে কি বলে, বৈশ্বিক উষ্ণায়ন বলে। এরপর দেখো গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ কি। তাহলে আমরা যখন উত্তর লিখব, এই যে এটা যেহেতু আমার মূল উত্তর, আমি এটা হাইলাইট করেছি। দেখো গ্রীষ্মকালে সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণ। কারণটা তাহলে তোমরা ভালোভাবে খেয়াল করে নাও। এরপরে দেখো পিপীলিকা কি। তথ্য যোগাযোগ প্রযুক্তি যখন আমরা পড়েছিলাম তখন এটা দেখেছিলাম যে পিপীলিকা কি। পিপীলিকা হচ্ছে বাংলা ভাষার বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। আমরা গুগল, ইয়াহু এগুলো পড়ি না, এগুলো সার্চ ইঞ্জিন। তো এটাও এক ধরনের কি, এটাও এক ধরনের সার্চ ইঞ্জিন। এরপরে দেখো এরপরে রয়েছে আর্দ্রতা কি। তাহলে আর্দ্রতা হচ্ছে কি, বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আর্দ্রতা। এরপর দেখো মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন। তো এই প্রযুক্তির নাম যখন তোমরা লিখো, এই যে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, তোমরা কি করো, যেহেতু এটাই মূল উত্তর, বানান অনেক সময় ভুল হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে রস্বই দিচ্ছ, এখানে হচ্ছে দন্তন্য দিয়ে দিচ্ছ, আবার টেলিস্কোপ বানানো দেখা যাচ্ছে মূর্ধন্যস্বর দন্তস্বর এগুলো উল্টা পাল্টা করে দিচ্ছ। তো যেহেতু আমার এটা মূল উত্তর, বানান যদি তোমার ভুল হয় তুমি দূরবীক্ষণই লিখেছো, কিন্তু দন্তন্য বা হচ্ছে রস্বই এটাও যদি মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। তাই বানানগুলো খেয়াল রাখবে। এরপর দেখো 20 নম্বর প্রশ্নে কি রয়েছে, এক নাগাড়ে কতক্ষণ কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে দেখো
আমাদের এখানে আমি যেটা উত্তর সেটা হাইলাইট করে দিয়েছি, 1 নাগারে 1 ঘন্টা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো এখানে আমাদের কি কিছু হচ্ছে তোমার ডেমো হিসেবে প্রশ্ন ছিল, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্ন ব্যাংকে আমরা 20টা প্রশ্ন দেখে নিলাম। তো এরকম ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, সেগুলো তোমরা কি করবে, তোমরা সেগুলো ভালোভাবে পড়বে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। সামনে যেহেতু তোমাদের কি রয়েছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা রয়েছে, অবশ্যই বেশি বেশি করে রিভিশন দিবে এবং কি করবে, বেশি বেশি অনুশীলন করবে, যাতে করে দ্বিতীয় সাময়িক পরীক্ষা যদিও তোমরা বাসায় বসে দিচ্ছ, তারপরও সেটা যেন খুব ভালো হয় সেটা চেষ্টা করবে। আজকের ক্লাস এতটুকুই। তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ।